প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দৈনন্দিন বিজ্ঞানে যে পরমাণুর গঠন যে অধ্যায়টা আছে এটা নিয়ে একটু কিছুটা আলোচনা করবো, যতটুকু পারা যায়। কি কি পড়তে হবে এইসব জিনিসগুলো নিয়ে একটু দেখবো। এই দেখো পরমাণুর গঠন। এই যে সূক্ষ্মকণিকার এই যে নাম দিছে কি, ধরো আমি একটু হাইলাইটার নিয়ে নিই। যে পরমাণুর গঠনে যে পরমাণু যে সূক্ষ্মকণিকা যেটাকে আর কি ভাগ করা যায় না, এর নাম দিয়েছে ডালটন। কি নাম দিয়েছে? যেটাকে আর কি ক্ষুদ্রতম অংশে আর কি ভাগ করা যায় না, অবিভাজ্য কণার নাম। এটা কে দিছে? এটা দিছে কি তোমার ডালটন। যে এটম, যে এটম মানে কি অবিভাজ্য, অর্থাৎ পদার্থ যা অতি সূক্ষ্ম অসংখ্য কণার সমন্বয়ে কি গঠিত। এই যে দেখো 760 খ্রিস্টাব্দে যে ডেমোক্রিটাস, উনি বলছে কি পদার্থ সমূহ অতি সূক্ষ্ম কণা দ্বারা, এই যে পদার্থ সমূহ কি অতি সূক্ষ্ম কণায় বিভক্ত হয়। এই সূক্ষ্ম কণার নাম দিছে কি উনি অ্যাটম। এরপরে ডালটন, ডালটন বললেন যে উনি বলছে কি সূক্ষ্ম সূক্ষ্ম কণা ভাগ করা যাবে। তো ডালটন পরবর্তীতে এটা 1803 সালে উনি বলছে কি এই পরমাণু সমূহ অবিভাজ্য, এগুলাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এরপরে এই ডাল্টন উনি কি বলছে যে মৌলিক পদার্থগুলো কি সাধারণত অবিভাজ্য, এটা মনে রাখতে হবে, যা অতিশয় ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই যে যে ক্ষুদ্র কণা নিয়ে গঠিত ওই কণাগুলোকে কি বলা হয় পরমাণু, তার মানে পরমাণুর নাম এর কথা বলছে কি ডাল্টন, এটা মনে রাখতে হবে। আবার এই যে রাদারফোর্ড উনি বলছে কি এই পরমাণু সমূহ বিভাজ্য। দেখো এই ডাল্টন বলছে কি অবিভাজ্য, যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত এই কণার নাম হচ্ছে পরমাণু। আবার রাদারফোর্ড বলতেছে কি এই পরমাণু সমূহ কি আবার বিভাজ্য। এই যে পরমাণু সমূহ কি বিভাজ্য, একে বিভাজন করলে কি পাওয়া যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন, তার মানে তিনজনের কথা। ডেমোক্রিটাস, ডেমোক্রিটাস উনি বলছে সূক্ষ্ম কণা বিভক্ত করা যায়, নাম দিচ্ছে কি অ্যাটম। কিন্তু ডাল্টন বলছে কি এই সূক্ষ্ম কণা বিভক্ত করা এটা যায় না, যে এক সর্ব মানে যে সূক্ষ্ম যে কণা ওটার নাম দিচ্ছে উনি কি পরমাণু। আবার বলছে রাদারফোর্ড বলছে যে পরমাণু সমূহ কি এই পরমাণু গুলোকে ভাগ করা যায়, কিসে ভাগ করা যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন। তাহলে এই যে মৌলিক কণিকাগুলো, যেসব কণিকাগুলো দ্বারা কি ওই যে পরমাণু গঠিত, মৌলিক কণিকা কি যেগুলো দ্বারা কি পরমাণু গঠিত, এই পরমাণু গঠিত তাদেরকে বলা হয় মৌলিক কণিকা। এই মৌলিক কণিকাগুলো সাধারণত কয় ধরনের? এই যে তিন ধরনের: স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। স্থায়ী, অস্থায়ী আর কি কম্পোজিট। স্থায়ী কণিকা কোনগুলো? ইলেকট্রন প্রোটন নিউট্রন। এগুলা সব মৌলের পরমাণুতে থাকে, সব মৌলের পরমাণু থাকে বলে এদেরকে কি বলা হয় স্থায়ী মৌল কণিকা বলা হয়। আর আমরা জানি যে একটা ধরো এটা যদি একটা পরমাণু হয়, এই পরমাণুর কেন্দ্রে কে থাকে? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কোথায় কে থাকে? নিউক্লিয়াস। এই যে বলছে এই যে পরমাণু একটি কেন্দ্র আছে যার নাম কি নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস নাম দিছে কে? এরপরে বলছে রাদারফোর্ড বলছে পরমাণু নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস রাদারফোর্ড দিছে। এরপরে নিউক্লিয়াসে কে কে থাকে? আমরা জানি যে একটা পরমাণুর মধ্যে তিনটা জিনিস আছে: ইলেকট্রন প্রোটন নিউট্রন। এই ইলেকট্রন থাকে কি এরকম কক্ষপথে বাইরে, আর ভিতরে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন। মানে যে তিনটা জিনিস না, এই যে ইলেকট্রন প্রোটন পি আর হলো কি নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন থাকে কি এই পরমাণুর কেন্দ্রে, আর ইলেকট্রন থাকে কি এরকম বাইরে কক্ষপথে ঘূর্ণমান থাকে, ইলেকট্রন মাইনাস চার্জ। যাই হোক এই জিনিসগুলো একটু দেখতে হবে। এই যে ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে অবস্থান করবে, তার চারদিকে ঘূর্ণায়মান থাকে। এই চারটা 100% মনে রাখতে হবে। যে পরমাণুর যে স্থায়ী কণিকা তিনটা, ইলেকট্রন প্রোটন নিউট্রনের কার ভর কত, চার্জ কোনটা কি, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটন ধনাত্মক, আর নিউট্রনের কোনো চার্জে নাই, কে আবিষ্কার করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। 100% এটা 100% মুখস্থ। এই যে যে কথাগুলা বলতেছি দেখাচ্ছে এগুলো মাস্ট মুখস্থ করতে হবে। এবং আমি তো সবগুলো লাইন পড়তেছি না, সবগুলো লাইন তোমাকে পড়তে হবে। এখানে অনেক কিছু বলা আছে, এই সুবিধা তোমাকে দেখতে হবে। যেখানে যা বোঝো না এটা আমাকে জিজ্ঞেস করতে হবে। অস্থায়ী মূল কণিকা কোনগুলা? এই অস্থায়ী মূল কণিকা নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, এই নামগুলো জানতে হবে। হ্যাঁ?
তারপর হচ্ছে এই যে কম্পোজিট কণিকা কোনগুলা, এই নামগুলা মানে এই যে আলফা কণিকা, ডিউটেরন, এগুলো হচ্ছে কি কম্পোজিট কণিকা। এই কণিকাগুলোর নামও জানতে হবে এগুলো। ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস এখানে মানে সংক্ষেপে, এটা তো কেমিস্ট্রিতে ভাবে শেখানো হয়। সংক্ষেপে একটা সূত্র আছে যে একটা ইয়াতে তোমার সর্বোচ্চ কয়টা পরমাণু, একটা শক্তি স্তরে সর্বোচ্চ কি তোমার কয়টা ইলেকট্রন থাকতে পারে, এই 2n² দিয়ে আমরা প্রকাশ করি। এখন যদি আমরা জানি বিভিন্ন ধর, এই যে এখানে একটা ছবি আছে, এটা হলো বিভিন্ন ধরনের কক্ষপথ, শক্তি স্তর একটা, দুইটা, এই যে তিনটা। ধরো এখানে যদি এন এর মান 1 হয়, এখানে এন এর মান 2 হয়, এখানে এন এর মান 3 হয়। এখানে আমি যদি হিসাব করি যে এখানে এন এর মান 1, তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকবে, এই যে এখানে এন এর মান 1, 1 বসায় দাও, 2 × 1² মানে 2, দুইটা। দ্বিতীয় কক্ষপথে দেখো, দ্বিতীয় কক্ষপথ মানে কি এন এর মান 2, দ্বিতীয় কক্ষপথ মানে এন এর মান 2, তাহলে এন এর 2 বসাও, 2 × 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে 4, তাহলে 4 × 2 = 8, এই যে দ্বিতীয় কক্ষপথে 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে, তৃতীয় কক্ষপথ মানে কি এন এর মান 3, তাহলে এখানে 3 বসাও, এন এর 3 বসাও, 18টা হবে। চতুর্থ কক্ষপথ মানে কয়টা, এন এর মান 4, এখানে 4 বসাও, 4 এর স্কোয়ার মানে 16 × 2 = 32। এইভাবে কি কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বের করা যায়, কিভাবে 2n² দিয়া। কক্ষপথ মানে কি শক্তি স্তর, মানে এন এর মান। প্রথম কক্ষপথ মানে এন এর মান 1, দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় শক্তি স্তর মানে এন এর মান 2, তৃতীয় মানে এন এর মান 3, চতুর্থ মানে এন এর মান 4, পঞ্চম মানে এন এর মান 5। এইভাবে তুমি চাইলে বের করতে পারবে। হুম। এখানে একটা লেখা আছে, প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রনকে দ্বিতীয় কক্ষপথে আনতে হলে নির্দিষ্ট একটা পরিমাণ কি শক্তি সরবরাহ করতে হয়। পরমাণু এই অবস্থাকে কি উত্তেজিত অবস্থা বলে। স্বাভাবিক, এক অবস্থা থেকে যদি একটা কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে থেকে দ্বিতীয় কক্ষপথে তুমি আনতে হয় ইলেকট্রনকে, তাহলে কি করতে হবে, তোমাকে শক্তি দিতে হবে, তাহলে এটা দ্বিতীয় কক্ষপথে যাবে। আবার যদি শক্তিটা পুনরায় তুমি অপসারণ করো, সরে ফেলো, তাহলে এটা কি করবে আবার, বা শক্তি বিকিরণ করে আবার আগের স্তরে কি চলে আসবে। মানে এখানে কি বলছে, ধরো এই যে একটা কক্ষপথ, এখান থেকে আমি যদি এই কক্ষপথে যে ইলেকট্রন আছে, ইলেকট্রন যদি আমি শক্তি প্রদান করি, তাহলে এই কক্ষপথে যাবে। আবার শক্তি যদি অপসারণ করি বা নিঃসরণ করলো, ত্যাগ করলো, ত্যাগ করে আবার কি করবো, পূর্ব অবস্থায় ফেরত আসে। যাই হোক, এগুলো অত না বুঝলেও চলবে। যে অণুপরমাণু আগে বলছি, অনুমানিক যেমন এই যে হাইড্রোজেন, এটা একটা পরমাণু, কিন্তু দুইটা হাইড্রোজেন মিলে এই যে H2 হয়, এটা একটা কি অণু। তাহলে এই যে এটা মনে রাখতে হবে যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, আর মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হচ্ছে কি অণু। মানে এই অণু আর কারণ পরমাণু মিলে কি গঠিত হয়, অণু গঠিত হয়। আর এই রাসায়নিক বিক্রিয়া যে ঘটে, রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু এই যে অংশগ্রহণ করে না, পরমাণু আকারে অংশগ্রহণ করে না, কি বলে অণু আকারে অংশগ্রহণ করে না, পরমাণু আকারে এ আকারে অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ায়। তার মানে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরপরে এই যে মৌলিক গ্যাস সাধারণত দ্বিপরমাণু, এটা আমরা ওই যে প্রথম অধ্যায়ে আমরা যখন ওই যে বলছি বিভিন্ন প্রতীকগুলা মনে রাখতে, সেখান থেকে পাওয়া যায়। নাইট্রোজেনকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো দুইটা নাইট্রোজেন মানে, একটা নাইট্রোজেন মানে পরমাণু, দুইটা নাইট্রোজেন মিলে নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু, এটা একটা নাইট্রোজেন অণু, এটা একটা অক্সিজেন অণু, এটা একটা হাইড্রোজেন অণু, এটা একটা ক্লোরিন অণু, এটা একটা ফ্লোরিন অণু। এভাবে তার মাঝে মাঝে তিনটেও থাকতে পারে, যে ওজনের এই একটা মাঝে মাঝে আছে ওজনের প্রতীক কি, সংকেত কি। যাই হোক, তাহলে ওজন O3, তিনটা অক্সিজেন আছে। ফসফরাসে 4টো থাকতে পারে, সালফারে আবার 8টো থাকতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখুন। পারমাণবিক সংখ্যা একটা, ধরো কি বলে, পরমাণুতে তার প্রোটন সংখ্যাকে, যে প্রোটন সংখ্যা আছে, প্রোটন সংখ্যাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা বলা হয়। প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আমরা পরবর্তীতে যখন আইসোটোপ আইসোবার দেখবো, সেখানে জিনিসগুলো চলে আসবে। মানে প্রোটন সংখ্যাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এটা মনে রাখতে হবে, মানে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা একই জিনিস। এই দুটো জিনিস ছাড়া মুখস্থ রাখতে হবে। কারণ ভর সংখ্যা বা নিউক্লিয়াস সংখ্যা, আচ্ছা ভর, একটা জিনিসের ভর কোথায় থাকে বলতো, কেন্দ্রে থাকে না। আমরা বলছি না, এই যে আরো আগে একটা ছবি এঁকে দেখাইলাম, ধরো এইটা, হ্যাঁ। তো ভর, আমাদের ভর কোথায় থাকবে, এই কেন্দ্রে থাকবে না, কেন্দ্রে থাকবে। তাহলে ভর মানে কি, এই কেন্দ্রে কে থাকে, এই কেন্দ্রে কে থাকে, কেন্দ্রে আমরা বলছিলাম না প্রোটন আর নিউট্রন।
কারণ প্রোটন আর নিউট্রনকে যোগ করলে দিলে তো কি পাওয়া যায়, ভর পাওয়া যাবে, কারণ ভর থাকবে কেন্দ্রে। আর আমরা তো জানি যে ইলেকট্রন, প্রোটন নিউট্রনের মধ্যে ইলেকট্রন থাকে এরকম কক্ষপথে, আর প্রোটন আর নিউট্রন থাকে এরকম কেন্দ্রে, এই সেন্টারে, এই কেন্দ্রে, নিউক্লিয়াসে। তার মানে এখানে প্রোটন আর নিউট্রন, তাহলে প্রোটন আর নিউট্রন যেটা যোগ করলে যে ভর, ওটাই তো ভর। প্রোটন আর নিউট্রনের যোগফল মানে হলো কি ভর, কারণ প্রোটন আর নিউট্রন এখানে থাকে, কেন্দ্রে থাকে। ঠিক আছে? তাহলে এই যে ভর সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। এই যে এখানে বলছে যে এ ইকাল টু পি প্লাস এন, মানে প্রোটন প্লাস নিউট্রন। তার মানে এই যে এই জিনিসগুলো একটু দেখবে, যেমন এই যে এখানে, এই যে ধরো এইভাবে যদি লেখে, এই যে উপরে কি লেখে জানো, এটা হলো ভর সংখ্যা, এটা হলো কি ভর সংখ্যা। আর এটা হচ্ছে প্রোটন সংখ্যা, মানে প্রোটনের আরেকটা নাম কি, এই পারমাণবিক সংখ্যা। নিচে লেখা হচ্ছে কি প্রোটন সংখ্যা। এভাবে যদি প্রকাশ করে তাহলে নিচে লেখে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর উপরে লেখে কি ভর সংখ্যা। প্রোটন আর হলো কি ভর। তাহলে ভর মানে কি, এই যে এটাকে বলছিলাম ভর মানে প্রোটন প্লাস, এই ভর মানে হচ্ছে কি প্রোটন প্লাস নিউট্রন। ভর মানে কি প্রোটন প্লাস নিউট্রন। এটা এখন তুমি এখান থেকে দেখো, এর ভর কত, 35। ভর কত, প্রোটন প্লাস নিউট্রন মানে 35। এখন তুমি জানো না এই যে প্রোটন আছে কত, 17। তো এখানে প্রোটন হলো 17, 17 এন পি যায় 17 প্লাস এন সমান সমান কত, 35। এখন তুমি যদি এন কে সাইডে রেখে দাও, এন কে সাইডে রেখে দাও, রেখে 17 কই সাইডে নিয়ে যাও, তাহলে 35 বিয়োগ 17 কত হয়, 18। মানে 18 হলো কি নিউট্রন সংখ্যা। তার মানে এভাবে নিউট্রন সংখ্যা, মানে ভর সংখ্যা আর প্রোটন থাকলে কি নিউট্রন বের করা যায়, কারণ ভর মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন থেকে যদি প্রোটন বাদ দিই তাহলে নিউট্রন পাওয়া যাবে। আর একইভাবে যদি প্রোটন প্লাস নিউট্রন মানে ভর থেকে যদি নিউট্রন বাদ দিই তাহলে প্রোটন পাওয়া যাবে। এইসব জিনিসগুলো আর কিছু বলার নাই। এরপরে দেখো এখানে কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এটা পরমাণুর ভরকে পারমাণবিক ভর বলা হয়। পারমাণবিক ভর এটা নিয়ে বলছে কি জন ডাল্টন, মানে হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে পারমাণবিক ভরের উপমানক হিসেবে ব্যবহার করছে। তার মানে পারমাণবিক ভর মানে পরমাণুর ভরকে আমরা পারমাণবিক ভর আমরা বলতে পারি। এই যে এই জিনিসটা একটু দেখার বিষয় আছে, দেখো এটা হলো পারমাণবিক সংখ্যা, এই যে পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1, হিলিয়ামের 2, কার্বন 6, অক্সিজেনের 8। এই কয়টা আমরা তো অনেক মুখস্থ করছি, অ্যাটলিস্ট তোমাদের এই কয়টা হলে মুখস্থ করতে হবে, কার পারমাণবিক সংখ্যা কত। আর পারমাণবিক সংখ্যা সাধারণত ডাবল হচ্ছে পারমাণবিক ভর। এই যে দেখো পারমাণবিক সংখ্যা, এটা মুখস্থ রাখতে হবে কার পারমাণবিক সংখ্যা কত। এগুলো মুখস্থ না রাখলে বেশি কখনোই হবে না। তার মানে এই যে দেখো কি পারমাণবিক সংখ্যা ডাবল হচ্ছে কি সাধারণত পারমাণবিক ভর, কিন্তু ব্যতিক্রম আছে কিছু কিছু, যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর একই জিনিস, কিন্তু হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ভর হলো 4। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ভর হলো 12। অক্সিজেনের 8 সংখ্যা, ভর হলো 16। কিছু ব্যতিক্রম আছে, যেমন পারদের পারমাণবিক সংখ্যা 80, কিন্তু ভর হলো কি 200। তাই হোক, এই পুরা জিনিসটাই তোমাকে একদম ঠাডা মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে যদি মানে বেসিকটা স্ট্রং করতে চাও। তারপরে এটা এই চারটা মুখস্থ করতে হবে সহজকে, হালকা মৌলিক গ্যাস কি, ভারী মৌলিক গ্যাস কি, প্রকৃতিতে প্রাপ্ত ভারী মৌল কোনটা, এগুলা মুখস্থ করতে হবে। এগুলো আমার কিছু বলার নেই। কারণ তুমি যদি পারমাণবিক ভর জানো তাহলে আণবিক ভর বের করা সম্ভব। কারণ এই যে তুমি এখানে দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1। এখন যদি আমি এখানে বলছি হাইড্রোজেন H2, এটার ভর কত, এটা মানে কি অণু, তাহলে এটার আণবিক ভর কত হবে। তো একটা হাইড্রোজেনের, এই যে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন মানে কি পরমাণু, পরমাণুর ভর হলো কত, 1। তাহলে হাইড্রোজেন আছে কত, দুইটা, তাহলে 1 গুণন 2 মানে কত, 2। তার মানে এই H2 এর, এটা একটা অণু, তার মানে এটা আণবিক ভর হলো কত, আণবিক ভর হচ্ছে তোমার 2। এখন তুমি যদি অক্সিজেনের দেখছো, অক্সিজেনের কত, 8। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর কত, 16। তাই যদি অক্সিজেনের পারমাণবিক ভর যদি 16 হয়, পারমাণবিক মানে পরমাণু মানে কি একটা, একটা পরমাণু মানে কি একটা হাইড্রোজেন, এই একটা অক্সিজেন, তাহলে এটা হলো কি একটা অণু। বারবার বলতেছি পরমাণু হলো একটা, এটা হলো একটা পরমাণু, আর দুইটা অক্সিজেন মিলে কি হয়ে যায়, এটা হলো একটা অণু। তো পরমাণু
ভর মানে পারমাণবিক ভর যদি এটা যদি 8 হয়, তাহলে অক্সিজেন এই যে অণুর কত হবে? 16 হবে না? কারণ অণু মানে দুইটা। ধরো, তার মানে এখানে এই যে অক্সিজেনের আছে কত, ভর আছে 16। এই অক্সিজেনের আণবিক ভর আছে কত? এই যে আণবিক, এই কি বলে, এই পারমাণবিক, পারমাণবিক ভর এটা হলো 16। কত? 16। তাহলে এই যে O2 এর কত হবে? 16 গুণন 2 32। তাহলে পারমাণবিক ভর 16, আণবিক ভর হলো কত? মানে পরমাণুর ভরটাকে বলা হয় পারমাণবিক ভর, আর অণুর ভরটাকে বলা হয় কি? আণবিক ভর। তাহলে পরমাণুর ভর যদি 16 হয়, তাহলে অণুর ভর কত হবে? 32। কারণ কি, একটা অণু মানে কি দুটা পরমাণু। তাহলে একটা পরমাণু যদি 16 হয়, দুটা পরমাণু কত হবে? 32। যতভাবে বের করা সম্ভব। যদি ও থ্রি হয় তাহলে কি হবে? 48 হবে। একটা পরমাণু হাইড্রোজেন অক্সিজেন পরমাণু যদি হয় 16 ভর, তাহলে তিনটা মিলে কত হবে? 3 × 16 = 48। হ্যাঁ, তো এইভাবে এই জিনিসগুলো আর কি, মানে এভাবে অণু, পরমাণু, অণু মানে কি একা, আর একাধিক অণু মিলে পরমাণু গঠিত হয়। তারপর না হইলে না বুঝলে গুলো সামনাসামনি এটা বোর্ডে ইয়া করে দেখাই দেবেন। অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যাটা মনে রাখতে হবে। অ্যাভোগাড্রোর সংখ্যার মধ্যে কি স্থির থাকে? একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে এই অ্যাভোগাড্রো থেকে সাধারণত কি মনে রাখতে হয়? যে কোন দুইটা স্থির? তাপমাত্রা ও চাপ স্থির। একই তাপমাত্রার সাথে সকল ক্ষেত্রে সমান সংখ্যক অণু থাকে। তাহলে কি স্থির? তাপমাত্রা এবং চাপ স্থির, এটা মনে রাখতে হবে। আর অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা কত? 6.023 10^23। এটা মাস্ট মনে রাখতে হবে। পর্যায় সারণীর জনককে মেন্ডেল। আর মেন্ডেলিভ যে পর্যায় সারণী তৈরি করছে কিসের উপর ভিত্তি করে? পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, মনে রাখতে হবে। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হলে কি? পারমাণবিক সংখ্যা। মানে মেন্ডেলিভ যে পর্যায় সারণীটা তৈরি করছে সেটার ভিত্তি ছিল পারমাণবিক ভর। তবে বর্তমানে যে পর্যায় সারণী আধুনিক, সেটার ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। এগুলো এখন সাধারণ মুখস্থ মনে রাখতে হবে। আধুনিক পর্যায় সারণীতে কয়টা? 7টি পর্যায়। আর ইয়াতে 18টি গ্রুপ আছে। এগুলো মনে রাখতে হবে। এরপর একটা জিনিস হচ্ছে, লাস্ট জিনিস হচ্ছে আইসোটোপ। আইসোটোপ মানে কি? লাস্টে কি আছে? মানে যাদের প্রোটন সংখ্যা সমান। আমরা একটু আগে বলছি না যে, যে স্থায়ী কণিকা কে কে থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন যদি হয় যে দুইটা মৌল, তাদের মধ্যে তাদের দুইটা মৌলের প্রোটন সংখ্যা সমান, প্রোটনের একটা নাম কি? পারমাণবিক সংখ্যা। যার যদি প্রোটন সংখ্যা সমান হয়, তাহলে তাদেরকে কি বলবো? পরস্পর আইসোটোপ বলবো। এই যে দেখো এখানে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আমরা আবার আগে বলছি যে প্রোটন কোন জায়গায় থাকে? নিচে। উপরে থাকে ভর। এখানে দেখো তো, এই যে প্রোটিয়ামের নিচে কত আছে? 1। ডিউটেরিয়ামের নিচে আছে 1। ট্রিটিয়ামের নিচে আছে 1। তার মানে কি প্রোটন সংখ্যা এই তিনটার মধ্যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়ামের প্রোটন সংখ্যা সমান না? যে এক এক এক, উপরেটা তো ভর ভিন্ন ভিন্ন যেটা। তাহলে দেখো এখানেও প্রোটিয়ামও প্রোটন একটা, ডিউটেরিয়ামের প্রোটন একটা, এই যে একটা হাইড্রোজেন একটা। তারপরে হলো এই যে প্রোটিয়ামে একটা, এই যে ট্রিটিয়ামেও কিন্তু একটা। তার মানে প্রোটন সংখ্যা সমান। তার মানে এরা পরস্পরের কি? আইসোটোপ। এরপরে আইসোটোন, এর লাস্টে কি আছে? ন মানে নিউট্রন। তার মানে নিউট্রন সংখ্যাটা তোমার সমান। নিউট্রন সংখ্যাটা কি? সমান। তা নিউট্রন সংখ্যা সমান, বাকিগুলো ভিন্ন। বাকিগুলো কি? বাকি কি আছে? মোট তিনটা জিনিসই তো, প্রোটন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো নিউট্রন যদি তোমার ইয়ে হয়, তার মানে সমান হয়, বাকিগুলো হইলো ভিন্ন। এখন ভিন্ন, আমরা তো একটু আগে দেখছি যে কিভাবে নিউট্রন সংখ্যা বের করে। এই যে এখন দেখো, এটা হলো কি? প্রোটন। 14 হলো প্রোটন, 30 হলো ভর। একটা আমরা বলছি না যে ভর মানে কি? প্রোটন প্লাস নিউট্রন। ভর মানে হচ্ছে কি? প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এই যে এই প্রোটন প্লাস নিউট্রন থেকে যদি আমি প্রোটন বাদ দিই, তাহলে কে থাকবে? নিউট্রন। তাহলে এই যে এখানে দেখো ভর, ভর মানে এই যে প্রোটন প্লাস নিউট্রন মানে 30, এটার মান হচ্ছে 30। এটা থেকে যদি আমি এই যে প্রোটনটা বাদ দিই, 14 বাদ দিই, 30 থেকে 14 বাদ দিলে 16। তার মানে এখানে নিউট্রনের মান 16। এই জায়গায় নিউট্রনের মান কত? 16, 16। আর এখন এখানে দেখো, এই যে পি প্লাস এন এর মানে 31। তো সেখান থেকে প্রোটন যদি 15 বাদ দিই, 31 থেকে 15 গেলে 16, কারণ এটার মানও 16। এভাবে এখানে সালফারের এখানে দেখো, এই আইসোটোনটা দেখো, এখানে ভরের মান 32, মানে প্রোটন প্লাস নিউট্রন মানে 32। প্রোটন হলো 16, তো 32 থেকে 16 গেলে কত? 16। আমি দেখো তিনটাতে নিউট্রন সংখ্যা কি? 16, 16, 16। আমি যদি এরকম হয় যে তাদের নিউট্রন সংখ্যা সমান হয়, তাদেরকে বলা হয় কি? পরস্পর আইসোটোন। মানে লাস্ট এই যে বর্ণটা দিয়ে কি তুমি আইডেন্টিফাই করতে পারবা। লাস্ট হলো আইসোবার। আইসোবার মানে কি? বার, বার, ভর।
যাদের ভর সংখ্যা সমান। এই যে দেখো এখানে কপারের এখানে, এই দেখো 64 উপরে আছে কত, 64, 64, 64। এই যে দেখো জিঙ্কের এখানে কি আছে, 64। কারণ এটা ভর না, মানে ভর সংখ্যা সমান, বাকিগুলো ভিন্ন। তার মানে এখানেও 64, এখানে 64। যদি ভর সংখ্যা সমান হয়, বাকিগুলো ভিন্ন হয়, তাহলে তাদেরকে পরস্পর আইসোবার বলা হয়। তার মানে এই আইসোটোপ, আইসোটোপ, আইসোবার, তাহলে লাস্টের যে লেখাটা, লাস্টের লেখা দিয়ে কি আমরা বর্ণনা আমরা বের করতে পারি। আইসোবারের ভর সংখ্যা সমান, বাকিগুলো ভিন্ন। আইসোটোনের নিউট্রন সংখ্যা সমান, বাকিগুলো ভিন্ন। আইসোটোপের পূর্ণ সংখ্যা সমান, বাকিগুলো ভিন্ন। যাই হোক, আর কিছু বলার নাই, এতটুকুই। ভালোভাবে প্রয়োজনে একের অধিক বা রেকর্ড দেখবা, রেকর্ড দেখে তারপর নিজে নিজে প্রশ্ন থাকলে পরে প্রশ্ন করতে পারবো। ধন্যবাদ।